আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চেষ্টা করছি এইচএসসি পরীক্ষার জন্য 2025 সালে যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের ধারাবাহিকভাবে সাজেশনস ক্লাস দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা আহ, আমাদের 35 মার্কসের যে প্রস্তুতি, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পার্টের প্যাসেজগুলো, সেগুলোর ধারাবাহিক ক্লাস শুরু করছি। আজকে আবার প্রথমে আমাদের যে সাজেশনস দেওয়া হয়েছে, তোমাদেরকে আমি সাজেশনসটা দিয়েছি, সেই সাজেশনসের প্রথম ক্লাস আলোচনা করব। প্রথম সাজেশনসটি, প্রথম প্যাসেজটি, সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। সাউথ আফ্রিকার একজন বর্ণ বৈষম্য বিরোধী আহ, নেতা, যিনি হচ্ছেন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে কারারুদ্ধ হয়েছিলেন। প্রায় 3 দশক অর্থাৎ 30 বছর ধরে কারারুদ্ধ থেকেও যিনি তার মানুষের মুক্তির জন্য যে মনোবল হারাননি, তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। সাউথ আফ্রিকার প্রথম কালোদের রাষ্ট্রপতি FWD ক্লার্ক, যিনি সাদা দলের নেতা, তিনি নেগোশিয়েট করেছিলেন এই নেলসন ম্যান্ডেলার সাথে, এবং তিনি তারই সমঝোতার কারণে, তারই নেগোসিয়েশনের কারণে 3 বছর আগে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। যে কারণে দুজন ব্যক্তি যারা মানবতার জন্য কাজ করেছিলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন, বিধায় শান্তিতে তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমরা প্যাসেজটি পড়বো। তোমরা মনোযোগ সহকারে প্যাসেজটি বাংলা অর্থ সহকারে খেয়াল করো। আর যারা আমার কাছ থেকে শর্ট সাজেশন সংগ্রহ করেছো, তোমরা কুরিয়ার করে নিয়েছো, তোমরা সাজেশনসটি বের করে মিলিয়ে মিলিয়ে পড়ো, তাহলে ভালো বুঝতে পারবে। প্রথমেই প্যাসেজের যে আলোচ্য বিষয়টা রয়েছে, দেখো আমাদের প্যাসেজটা হয়তো অনেকেরই পড়া আছে, তারপর একটু রিভাইজ করা যাক। আচ্ছা, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা গাইডেড। গাইড মানে হচ্ছে পরিচালিত করা, মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো নেলসন ম্যান্ডেলা গাইড করেছিলেন, পরিচালিত করে নিয়ে গিয়েছিলেন। কাকে নিয়ে গিয়েছিলেন? সাউথ আফ্রিকাকে, ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথাইড, বর্ণবৈষম্যের শিকল থেকে সাউথ আফ্রিকাকে নিয়ে গিয়েছিলেন, পরিচালিত করেছিলেন। কোন দিকে নিয়ে গিয়েছিলেন? টু এ মাল্টিরেশিয়াল, একটি বহুজাতিক ডেমোক্রেসি, গণতন্ত্রের দিকে তিনি সাউথ আফ্রিকাকে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ বর্ণবৈষম্যের শিকল থেকে মুক্ত করে, অর্গল থেকে মুক্ত করে তিনি সাউথ আফ্রিকাকে একটি বহুজাতিক গণতন্ত্রের দিকে নিয়ে গিয়েছিলেন। অ্যাজ অ্যান আইকন, তিনি একজন আদর্শ ছিলেন, একটা সিম্বল ছিলেন অফ পিস, শান্তির প্রতীক, অ্যান্ড রিকনসিলেশন, সমঝোতার প্রতীক। হু কেম টু এম্বডি, যিনি বাস্তবায়ন করতে এসেছিলেন দি স্ট্রাগল ফর জাস্টিস, ন্যায় বিচারের সংগ্রাম, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। ইমপ্রিজন্ড, দেখো এটা ড্যাংলিং মডিফায়ার, অর্থাৎ কারারুদ্ধ। ইমপ্রিজন মানে কারাগার, তো বলছে ইমপ্রিজন্ড মানে হচ্ছে কারারুদ্ধ থেকেও, যেহেতু বাক্যের প্রথমে আইএনজি বসছে, মানে ভিতে বসছে, মডিফায়ার বসেছে, তো এটা হচ্ছে ইমপ্রিজন্ড, কারারুদ্ধ হয়েও, ফর নিয়ারলি মানে প্রায়, নিয়ারলি মানে প্রায়, 3 ডিকেটস, ডিকেটস মানে দশক, প্রতি 10 বছরে 1 দশক হয়, মানে এটাকে আমরা দশক বলি। তো ইমপ্রিজন্ড, কারারুদ্ধ থেকেও, ফর নিয়ারলি 3 ডিকেটস, প্রায় 3 দশকের সময় ধরে কারারুদ্ধ থেকেও। কেন কারারুদ্ধ থেকেছিলেন? ফর হিজ ফাইট, তার যুদ্ধের জন্য, অ্যাগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সাদা সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে প্রায় 3 দশক ধরে কারারুদ্ধ থেকেও ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনো হারাননি হিজ রিজলভ, তার মনোবল। টু ফাইট ফর হিজ পিপলস, যুদ্ধ করতে তার জনতার, ইমানসিপেশন, দেখো শব্দটা বোধহয় ইমানসিপেশন আছে। আচ্ছা, ইমানসিপেশন, ইমানসিপেশন মানে হচ্ছে স্বাধীনতা, আমি এখানে টাইপিং মিস্টেক করছি, স্বাধীনতা। তার জনতার স্বাধীনতার জন্য বা মুক্তির জন্য তিনি যুদ্ধ করতে তার কখনোই মনোবল হারান নাই। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ছিলেন সংকল্পবদ্ধ বা প্রতিজ্ঞাবদ্ধ। টু ব্রিং ডাউন, অবসান ঘটাতে, অ্যাপারথাইড, বর্ণবৈষম্যকে। হোয়াইল অ্যাভয়েডিং, যখন তিনি এড়িয়ে চলেছিলেন, আর সিভিল ওয়ার, একটি গৃহযুদ্ধ, বেসামরিক যুদ্ধ। হিজ প্রেস্টিজ, তার সম্মান, অ্যান্ড ক্যারিজমা, এবং মানে তার সম্মান এবং অলৌকিক ক্ষমতা, হেল্প হিম, তাকে সাহায্য করেছিল, উইন, জয়লাভ করতে, দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমর্থন অর্জন করতে সাহায্য করেছিল। আই হেট, আমি ঘৃণা করি। রেস ডিসক্রিমিনেশন, আমি বর্ণ বৈষম্য ঘৃণা করি। মোস্ট ইন্টেন্সলি, প্রচন্ডভাবে ঘৃণা করি।
and in all its manifestations. আমি এর সকল ধরনের প্রকাশভঙ্গিকে ঘৃণা করি। I have fought it, আমি এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি। All during my life, আমার সারা জীবনে। I will fight it now, আমি এর জন্য এখন যুদ্ধ করব। And will do so, এবং যুদ্ধটা চালিয়ে যাব। Until the end of my days, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। ম্যান্ডেলা said, ম্যান্ডেলা কথা বলেছেন in his acceptance speech, তার স্বাগত বক্তৃতায় on becoming South Africa's first black president, সাউথ আফ্রিকার প্রথম কালো রাষ্ট্রপতি হওয়ার সময় তিনি এই কথাটা বলেছেন in 1994 সালে। দি টাইম, এসেছে সময়, ফর হিলিং, ব্যথা দূর করার সময় এসেছে, অফ দ্য wounds, আহতদের ব্যথা দূর করার সময় এসেছে। হ্যাজ কাম, এসেছে। দ্য মোমেন্ট, এসেছে মুহূর্ত। টু ব্রিজ, সেতু বন্ধন করার মুহূর্ত এসেছে। দ্য ক্যাজম, ফাটলের সেতু বন্ধন করা। দ্যাট, যে ফাটলটা ডিভাইড আস, আমাদেরকে বিভক্ত করে রেখেছে, হ্যাজ কাম, সেই সময় আমাদের এখন এসেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড, আমরা অবশেষে অর্জন করেছি। আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, ইমানসিপেশন মানে স্বাধীনতা, আমরা আমাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। In 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, ম্যান্ডেলাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কমা, দেখো কোনো নাউনের পর যখন কমা দেওয়া হয় সেটা ওই নাউনের পরিচয় প্রদান করে, এটাকে অ্যাপোজিটিভ বলে। তোমাদের মডিফায়ার চ্যাপ্টারে এগুলো পড়ানো হয়েছে, তোমরা জানো কোনো নাউনের পর যখন কমা ব্যবহার করা হয় ওই নাউনের অতিরিক্ত যে তথ্যটা দেওয়া হয়, যে মডিফাইটা করা হয়, সেটাকে অ্যাপোজিটিভ বলে। তো এই নোবেল প্রাইজটা কি? কমা দিয়ে পরিচয়। পরিচয়টা হচ্ছে কি দেখো, অ্যান অনার, যে সম্মানটাকে হি শেয়ার, তিনি ভাগাভাগি করে নিয়েছিলেন উইথ FWD ক্লার্ক। এখন দেখো FWD ক্লার্কের পরে আবার একটা কমা আছে, তাহলে এবার তোমাকে FWD ক্লার্কের পরিচয়টা দেওয়া হবে, মানে FWD ক্লার্কের অ্যাপোজিটিভটা বলা হবে। উনি এবার কে ছিলেন? উনি ছিলেন দ্য হোয়াইট আফ্রিকান লিডার, অর্থাৎ সাদাদের আফ্রিকান নেতা, হু হ্যাড ফ্রেড হিম, যিনি ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন ফ্রম প্রিজন, কারাগার থেকে, 3 years আর্লিয়ার, 3 বছর আগে। অর্থাৎ 1993 সালে যখন তারা নোবেল প্রাইজ পেয়েছিলেন তার 3 বছর আগে, অর্থাৎ 1990 সালে তিনি তাকে মুক্ত করেছেন। এখান থেকে একটা প্রশ্ন আসে যে FWD ক্লার্ক কবে নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন? তো উত্তরটা আসবে 1990 সালে। আচ্ছা, অ্যান্ড নেগোশিয়েটেড, তিনি আলোচনা করেছিলেন বা সমঝোতা করেছিলেন দ্য এন্ড অফ অ্যাপারথাইড, বর্ণবৈষম্যের অবসান সম্পর্কে তিনি নেলসন ম্যান্ডেলার সাথে সমঝোতার আলোচনা করেছিলেন। আচ্ছা, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল, ম্যান্ডেলা একটি বিখ্যাত ভূমিকা পালন করেছিলেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বমঞ্চে। অ্যাজ অ্যান অ্যাডভোকেট, তিনি ছিলেন একজন অ্যাডভোকেট মানে পক্ষপাতী, অ্যাডভোকেট মানে উকিল, মানে যারা পক্ষ গ্রহণ করে তাকে উকিল বলা হয়। তো ম্যান্ডেলা ছিলেন একজন উকিল, কিসের উকিল? অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার উকিল। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, যার সম্মুখে ছিল মোকাবেলা বা সমস্যা। রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে মানে তোমার রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে টু এইডস, মানে তিনি যখন প্রথম রাষ্ট্রপতি হলেন, একজন মানুষ যখন রাষ্ট্রপতি হয় দেশকে পুনর্গঠন করার জন্য তার সামনে অনেকগুলো কাজ থাকে। তিনি কি রাষ্ট্র গঠন করবে নাকি তার যে উদ্ভূত সমস্যা সেটাকে সমাধান করবেন? তিনি যখন রাষ্ট্রপতি হলেন তার সম্মুখে রাজনৈতিক অস্থিরতা চরম ছিল, তো তিনি রাজনৈতিক অস্থিরতাকে থামাবেন নাকি তিনি তার দেশকে পুনর্গঠন করবেন, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে এইডস, মানে হচ্ছে একটি রোগ, মহামারী আকার ধারণ করে, তো তার সময় এই এইডসটা মহামারী আকার ধারণ করে, তো তিনি এই রাজনৈতিক সহিংসতা এবং এইডস থামাবেন নাকি দেশকে পুনর্গঠন করবেন? তো তিনি এই চ্যালেঞ্জ রেখেও দেশের জন্য তিনি কাজ করেছিলেন। তারপর কি বলেছেন? হি ফর্মালি, তিনি আনুষ্ঠানিকভাবে লেফট, ত্যাগ করলেন, পাবলিক লাইফ, জনজীবন, ইন জুন 2004, 2004 সালের জুন মাসে তিনি জনজীবন ত্যাগ করেন, বিফোর হিজ 86th বার্থডে, তার 86তম জন্মদিনের আগে।
টেলিং তিনি বলে গেলেন, হিজ অ্যাডোরিং মানে তার ভালোবাসার কান্ট্রিম্যান দেশবাসীকে তিনি বলে গেলেন, ডোন্ট কল মি, আপনারা আমাকে ডাকবেন না, আই উইল কল ইউ, আমি আপনাদের ডেকে নেব। বাট কিন্তু এতেই হি রিমাইন্ড তিনি রয়ে গেলেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রেভার্ড, পৃথিবীর অন্যতম সব থেকে একজন রেভার্ড মানে সম্মানিত পাবলিক ফিগার্স, অর্থাৎ জনব্যক্তি, অর্থাৎ পাবলিক ফিগার বলতে আমরা সেলিব্রিটিকে বুঝি, তিনি একজন বিখ্যাত সেলিব্রিটি বা সম্মানিত ব্যক্তি হিসেবে রয়ে গেলেন। কম্বাইনিং, যিনি সমন্বয় ঘটিয়েছিলেন, কিসের সমন্বয় ঘটিয়েছিলেন তার জীবনে? সেলিব্রিটি স্পার্কেল, তারকা খ্যাতি, উইথ আনওয়েভারিং, যার মধ্যে ছিল কঠিন সুদৃঢ় মেসেজ বার্তা, অফ ফ্রিডম স্বাধীনতার বার্তা, রেসপেক্ট সম্মানের বার্তা, অ্যান্ড হিউম্যান রাইটস মানবাধিকারের বার্তা। হি ইজ এট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আওয়ার্স ইন আফ্রিকা, আমাদের আফ্রিকায় তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। অ্যান্ড ইয়োর্স হোয়ার এভার ইউ আর, এবং আপনারা যে দেশে আছেন না কেন, আপনাদের কাছেও এই নেলসন ম্যান্ডেলা একজন আলোচনার ব্যক্তি। একথা কে বলেছেন? বলেছেন নাদিন গার্ডিমার। উনি আবার কে? কমা দিয়ে তার পরিচয়, এটাকে অপোজিটিভ বলে। উনি হচ্ছেন দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরেট ফর লিটারেচার, যিনি সাহিত্যের জন্য সাউথ আফ্রিকার, মানে তিনি হচ্ছেন একজন সাউথ আফ্রিকান রাইটার, লেখক, এবং যিনি সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন। ওয়ান্স, তিনি এক সময় রিমার্ক, মন্তব্য করেছিলেন এই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। দ্য ইয়ার্স, যে বছরগুলো, ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স, ম্যান্ডেলা তার আদালতের পিছনে বা মানে জাস্ট কারাগারে যে সময়টুকু তিনি কাটিয়েছেন, মেড হিম, এই সময়টাই তাকে করে দিয়েছে দ্য ওয়ার্ল্ডস, পৃথিবীর মোস্ট সেলিব্রেটেড, সব থেকে বিখ্যাত পলিটিক্যাল প্রিজনার, রাজনৈতিক কারারুদ্ধ ব্যক্তি হিসেবে তাকে স্বীকৃতি প্রদান করেছে। অ্যান্ড এ লিডার, তাকে বানিয়েছে একজন নেতা, অফ মিথিক স্ট্যাচার, পৌরাণিক গল্পের নেতা বানিয়েছে, ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, লাখো লাখো কালো আফ্রিকানদের জন্য, অ্যান্ড আদার, এবং অন্যান্য অপ্রেসড পিপল, অত্যাচারিত মানুষের জন্য, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স, তার দেশের বর্ডারকে ছাপিয়ে অনেক দূরের মানুষের জন্য তিনি একজন অত্যাচারিত মানুষের জন্য তিনি একজন কি বলে তোমার ভূমিকা পালন করেছিলেন। এখানে কি বলেছিল? তিনি একজন মিথিক স্ট্যাচার, অর্থাৎ একজন পৌরাণিক গল্পের কাহিনী। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, ক্যাপিটাল বিরোধিতা বা ক্যাপিটাল বা মানে রাজকীয় শাস্তি যেটা, বা রাজকীয় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হয়ে এই 1963 রিফোনিয়া ট্রায়ালে, মানে এটা হচ্ছে তার বিচারের যে ট্রায়াল গঠন করা হয়েছিল সেটার নাম। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক থেকে তার যে বক্তব্য, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, সেটা ছিল তার রাজনৈতিক সাক্ষ্য। তিনি তার সেই সাক্ষ্য বা তিনি যে সাক্ষী দিয়েছিলেন ওই বিচারে, তো সেই সাক্ষীতে তিনি বলেছিলেন, মানে সাক্ষ্যতে তিনি বলেছিলেন, সাক্ষ্য দেওয়ার সময় তিনি বলেছেন যে ডিউরিং মাই লাইফ টাইম, আমার সারা জীবনে, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি নিজেকে উৎসর্গ করেছি, টু দিস স্ট্রাগল, এই সংগ্রামের দিকে, অফ দ্য আফ্রিকান পিপল, আমি আফ্রিকান জনতার জন্য, এই সংগ্রামের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করেছি। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, আমি সাদা শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি, অ্যান্ড আই হ্যাভ ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি কালো শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আই হ্যাভ চেরিশড, আমি লালন করেছি, দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, আমি একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশের স্বপ্ন লালন করেছি। ইন হুইচ, যার ভিতরে, অল পার্সনস, সকল ব্যক্তি, লিভ টুগেদার, একসাথে বাস করবে। একসাথে বাস করবে, ইন হারমোনি, একতায়, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমান সুযোগের সাথে বাস করবে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি আদালতকে বলেছিলেন এই কথা। উনি আরো বলেছিলেন,
ইট ইজ অ্যান আইডিয়াল, এটি এমন একটি আদর্শ, টু লিভ ফর, যার জন্য আমি বেঁচে আছি, অ্যান্ড টু অ্যাচিভ, যে আদর্শটাকে আমি অর্জন করতে চাই। বাট ইফ নিডস বি, কিন্তু যদি দরকার হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটি এমন একটি আদর্শ, ফর হুইচ, যার জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, আমি মরতেও রাজি আছি। ফ্রেন্ডস অ্যাডোর্ড, অ্যাডোর মানে ভালোবাসা। বন্ধুরা ম্যান্ডেলাকে ভালোবাসতো, অ্যান্ড ফন্টলি কল্ড, ভালোবেসে ডাকতো, মেদিবা বলে। কমা দিয়ে পরিচয়, কমা দিয়ে অ্যাপোজিটিভ। মেদিবাটা কি? মেদিবাটা হচ্ছে দ্য ক্ল্যান নেম, বংশীয় নাম, বাই হুইচ, যে নামের দ্বারা, হি ওয়াজ নোন, ম্যান্ডেলাকে চেনা হতো। পিপল লডেড, মানুষ প্রশংসা করত, হিজ হিউম্যানিটি, ম্যান্ডেলার মনুষ্যত্ব, কাইন্ডনেস, মহানুভবতা, অ্যান্ড ডিগনিটি, মর্যাদা। আচ্ছা, তো আশা করি প্যাসেজটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই নেলসন ম্যান্ডেলার প্যাসেজ থেকে আমরা কিছু এক্সারসাইজ রয়েছে, আমি তোমাদেরকে এক্সারসাইজগুলো একটু পড়িয়ে দিচ্ছি, তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আর যারা আমার কাছ থেকে এই শর্ট সাজেশনস নিয়েছো, এখানে এগুলো আছে, জাস্ট টেস্ট পেপারস থেকে দেখো, বিশ্লেষণ করে। আমার কাছে এটা একটু পুরনো হয়ে গেছে, কারণ এটা আমি আমার অফলাইন ব্যাচে পড়াই, তো এটা থেকে এটা আমার কপি, তো তোমাদের এটা নতুন কপি তোমরা পাবে। সো তোমরা যারা অর্ডার করতে চাও তো নিশ্চয়ই যোগাযোগ করবে, তোমাদেরকে বলেছি। তো এখানে আছে আর কি এক্সারসাইজগুলো অ্যান্সার সহকারে আছে, তো আমি একবার পড়াই দিচ্ছি, তোমরা একবার রিভাইজ করে নিও। প্রথম প্রশ্নটিতে কি বলেছে দেখো, এটা যদি অনলাইন ব্যাচে লাইভে পড়ানো যেত তাহলে কি করতো, তোমাদেরকে আমি এক্সারসাইজ করতে দিতাম, তারপরে মিলিয়ে দিতাম। বাট এই মুহূর্তে তোমাদের এক্সারসাইজ মেলানোর সময় যেহেতু পাচ্ছি না সুযোগ, আমি পড়াই দিচ্ছি, তোমরা বাসায় একবার দেখে নিও। প্রথম প্রশ্নটিতে বলেছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমানসিপেশন ইন দ্য প্যাসেজ রেফার টু? ইমানসিপেশন মানে হচ্ছে স্বাধীনতা, তো এই স্বাধীনতার সিনোনিমটা কি, বা মুক্তি, এর সিনোনিমটা কি? প্রথমটা বলেছে জুবিলেশন, ওভেশন, লিবারেশন, তাহলে অ্যান্সারটা হচ্ছে লিবারেশন। স্বাধীনতা, ইমানসিপেশনের সিনোনিম হচ্ছে লিবারেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এটা পারতে নিজেরাই। তারপরে প্রশ্নটা কি বলেছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাপারথাইড মিন ইন দ্য প্যাসেজ? এই প্যাসেজে অ্যাপারথাইডের অর্থ কি? অ্যাপারথাইড মানে হচ্ছে বৈষম্য, মূলত বর্ণ বৈষম্য। তো বর্ণ বৈষম্যের সিনোনিম কোনটা আসে? এটা হচ্ছে তোমার ডিসক্রাইমিনেশন। সি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোক্রেসি মিন? গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? গণতন্ত্র বলতে রিপাবলিককে বোঝানো হয়ে থাকে। আমাদের বাংলাদেশের নাম কিন্তু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে গণতন্ত্র, রিপাবলিক অর্থাৎ ডেমোক্রেসি। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, তোমার হচ্ছে রিকনসিলেশন। রিকনসিলেশন মানে সমঝোতা কারোর সাথে, মনে করো যে ইউনিয়নটা হওয়া, এখানে 2 নম্বরে আছে রিইউনিয়ন, তাহলে আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে রিইউনিয়ন, রিকনসিলেশনের সিনোনিম। তারপরে ই নম্বর প্রশ্নটিতে রয়েছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলিব্রিটি ইন দ্য প্যাসেজ রেফার টু? এই প্যাসেজে সেলিব্রিটি মানে কি? সেলিব্রিটি মানে স্টার, তারকা। এফ ডব্লিউ ডি ক্লার্ক ফ্রেট, এফ ডব্লিউ ডি ক্লার্ক সাহেব ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন ফ্রম প্রিজন, কারাগার থেকে, কত সালে? 1993, 3 বছর আগে, তার মানে 1990 সালে। প্যাসেজে বলেছে 3 ইয়ার্স আর্লিয়ার, মানে 3 বছর আগে, কাজেই 1990 সালে। জি নম্বর, ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট। ম্যান্ডেলা হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি অ্যাডভোকেট করেছিলেন, মানে পক্ষপাতিত্ব করেছিলেন। কিসের পক্ষপাতিত্ব করেছিলেন? আচ্ছা, কাদের পক্ষপাতিত্ব করেছিলেন? তিনি পক্ষপাতিত্ব করেছিলেন যে তোমার দেখো 4টি অপশন যদি তুমি পড়ো, প্রথম অপশনটাই বলেছে যে গ্যাদারিং পিপল ফ্রম অল কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষের যে তিনি গ্যাদারিং করেছিলেন তাদের জন্য না। আনআর্মড রেসিস্ট্যান্স, তিনি অ্যাডভোকেট করেছিলেন বা তিনি পক্ষে ছিলেন, কিসের পক্ষে ছিলেন? আনআর্মড মানে হচ্ছে নিরস্ত্র, মানে অস্ত্রহীন, অসহিংস যেটাকে বলা হয়ে থাকে। রেসিস্ট্যান্স প্রতিরোধ টু অ্যাপারথাইড, মানে তিনি বর্ণবাদের বিরুদ্ধে হচ্ছে অসহিংস প্রতিরোধ করেছিলেন। হ্যাঁ, এটা একটা ভালো কথা। 3 নম্বরে বলেছে ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য যুদ্ধের পক্ষপাতিত্ব করেছিলেন। এটাও হয়। ব্রেকিং অ্যাবাউট ইউনিটি অ্যামং অল, সকলের মধ্যে তিনি একতা ভাঙার জন্য পক্ষপাতী ছিলেন। নিশ্চয়ই নয়। তাহলে আমার 1 বাদ গেল, 2 বাদ, 4 বাদ গেল। তাহলে এখান থেকে 2টো অপশন থাকে।
থাকে, ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য, নাকি তিনি বর্ণ বৈষম্যের জন্য? তাহলে আমাদের এই প্যাসেজ অনুসারে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় 2 নম্বর, আনআর্মড রেসিস্ট্যান্স টু অ্যাপারথাইড। তার জন্য 3 নম্বরটা ভুল যায়। দেখো 8 নম্বর প্রশ্নটি কি বলেছে। হোয়াট ইজ দ্য ওয়ার্ড ডিকেড? ডিকেড বলতে কি বোঝায়? ডিকেড বলতে আমরা 10 বছরের সময়কে বুঝে থাকি, তার মানে আ পিরিয়ড অফ 10 ইয়ার্স। আই নম্বর, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। যে ফাটল আমাদেরকে পৃথক করে রেখেছে সেটাকে মেলবন্ধন করার সময় আমাদের কাছে এসেছে। হোয়াট ইজ মেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম? এখানে ফাটলকে ব্রিজ করার মানে কি? টু সেভ পিপল, মানুষকে বাঁচানো না। টু মিটিগেট সাফারিংস, দুঃখ ভোগান্তি কমানো না। টু রিডিউস ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিপল, অর্থাৎ কালো এবং সাদা মানুষদের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাকে দূর করা। হ্যাঁ, এটাই অ্যান্সার আমাদের। যে নম্বর বলেছে দ্য রেঞ্জ অফ অ্যাকশনস অফ ম্যান্ডেলা কম্পাসেস। ম্যান্ডেলার কাজগুলো কি কি ছিল, মানে তিনি কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছিলেন যখন তিনি আফ্রিকার রাষ্ট্রপতি হয়েছিলেন? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি অপশন রয়েছে, এর মধ্যে আমাদের 4 নম্বর অপশনটা ভালো অপশনটা রয়েছে, যেখানে বলেছে যে ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, একেবারে প্যাসেজে হুবহু লেখা আছে রাজনৈতিক অস্থিরতা থেকে এইডস পর্যন্ত তার সমস্যা ছিল, এবং এই এইডস পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে মূলত তিনি মোকাবেলা করেছিলেন তার সময়ে। তো এই হচ্ছে আমাদের তোমার কি বলো 10টা এমসিকিউ। এবার 5টি প্রশ্ন। তোমরা জানো তোমাদের পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্নের জন্য 3টি করে নম্বর, সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে অনেক বড় বড় করে লিখতে হবে, অবশ্যই কমপক্ষে 3 লাইন তো লিখবেই, যদি পারো আরো একটু বেশি করে লিখবে, 4টা লাইনও লিখলে ভালো হয়, মানে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে লিখবা। মনে করো যে তথ্যটা চেয়েছে সেই তথ্যটা তো দিবা, তারপর এই তথ্যটাকে এলাবোরেট করতে হবে, অর্থাৎ বিস্তারিত ব্যাখ্যা দিয়ে লিখতে হবে। তুমি যত বেশি ভালো লিখতে পারবে, ভালো উপস্থাপন করতে পারবে, ভালো বেশি নম্বর পাবে। সো এর জন্য তোমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। যেমন প্রথম প্রশ্নটিতে কি বলেছে, আমি তোমাকে বাংলা অর্থগুলো বলে দিচ্ছি, তুমি প্যাসেজ থেকে খুঁজে বা নিজের মতো করে লিখতে পারো। তোমাদের কাছে অনেকের হয়তো এমন ধারণা আছে যে প্যাসেজ থেকে লিখলে কি নম্বর দেবে? অবশ্যই নম্বর দেবে। তুমি যদি প্রশ্নটি আগে বোঝো, তোমাকে কোন প্রশ্নটি করেছে এবং ওই প্রশ্নের জন্য কোন তথ্যটাকে তোমাকে পিক করতে হবে, জাস্ট এটুক বুঝলে তুমি কি করতে পারবে, তোমার প্যাসেজ থেকে লিখতে পারবে। প্যাসেজ থেকে লিখতে পারবে না এ কথাটা ভুল, তুমি প্যাসেজ থেকে অবশ্যই লিখতে পারবে, তবে নিজের ভাষা বোধটা যদি ব্যবহার করো ভালো হয়, বেটার হয়। যদি না পারো কোনো সমস্যা নেই, তুমি প্রশ্নটাকে বুঝে ওই তথ্যটাকে ধরে তুমি প্যাসেজ থেকে ওই তথ্যটা পিক করে লিখে দিলে তাতেও নম্বর অবশ্যই পাবে। তো এখন প্রথম প্রশ্নটিতে কি বলেছে, হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলা ডিটারমাইন্ড টু ডু? নেলসন ম্যান্ডেলা কি করতে সংকল্পবদ্ধ ছিলেন? এখানে আমাদের প্যাসেজে বলা হয়েছে যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথাইড। নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যকে ব্রিং ডাউন করতে সংকল্পবদ্ধ ছিলেন। তো এই লাইনটার পাশাপাশি তুমি যদি আরো কিছু লাইন লেখো, যেমন ধরো যে অ্যাপারথাইড মিনস রেশিয়াল ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্য বলতে বোঝা হচ্ছে তোমার মানে অ্যাপারথাইড বলতে বোঝা হচ্ছে বর্ণ বৈষম্য। তো আফ্রিকান মানুষ এই বর্ণ বৈষম্যের শিকার হচ্ছিল, যে দি আফ্রিকান পিপল হ্যাড বিন সাফারিং ফ্রম অথবা ফেসড অ্যাপারথাইড। নেলসন ম্যান্ডেলা ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন অ্যান্ড হোয়াইট ডমিনেশন। এইটা ব্যাখ্যা দিয়ে লেখলা এরকম। 2 নম্বর বলছে হাউ ডিড নেলসন ম্যান্ডেলা উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড? তিনি সারা বিশ্বের মানুষের যে সমর্থন অর্জন করেছিলেন কেন, কিভাবে? আমাদের প্যাসেজে লেখা আছে তার যে ক্যারিজমা মানে হচ্ছে অলৌকিক ক্ষমতা এই এবং মানবিকতা, এটার জন্যই তিনি মূলত সারা পৃথিবীর মানুষের সমর্থন অর্জন করতে পেরেছিলেন। সি, হু ইজ ডেসক্রাইবড অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন? কাকে বা কে একজন শান্তি এবং সমঝোতার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে এই প্যাসেজে? আমাদের এই প্যাসেজে নেলসন ম্যান্ডেলাকে শান্তি এবং সমঝোতার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। 2 নম্বর, ডোন্ট কল মি, আমাকে ডাকবেন না, আই উইল কল ইউ, আমি আপনাকে ডেকে নেব, আমি আপনাদের ডেকে নেব। হু ওয়াজ দ্য স্পিকার অফ দিস ওয়ার্ডস? এই কথার বক্তাকে? এই কথার বক্তা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তিনি 2004 সালের জুন মাসে যখন তিনি তার জনজীবন ত্যাগ করেন তিনি এই কথাগুলো বলেছিলেন। বলেছেন যে হোয়াট ডিড হি মেন, তিনি কথার মানে কি বলেছেন? তিনি কথার মানে বলেছেন যে নেলসন ম্যান্ডেলা জনগণের সাথে আছেন, তিনি জনগণের কাছ থেকে তিরোধিত হননি। এটা যে নেলসন ম্যান্ডেলা, এই কথাটাকে তুমি জাস্ট তোমার মতো করে ব্যাখ্যা করে বলতে পারো যে এখানে তিনি এই কথাটা বলেছেন যে
তিনি তার অ্যাক্টিভ যে পলিটিক্যাল ক্যারিয়ার সেখান থেকে তিনি চলে যাচ্ছেন, বাট মানুষের পাশ থেকে তিনি যাচ্ছেন না। মানে হি ইজ জাস্ট লিভিং পলিটিক্স বাট হি ইজ নট লিভিং দ্য হিউম্যানিটি। তিনি মানুষকে ছেড়ে যাচ্ছেন না, বাট পলিটিক্স থেকে তিনি চলে যাচ্ছেন। ই নম্বর, হোয়েন ওয়াজ ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, নেলসন ম্যান্ডেলাকে কখন নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল সেটা তো প্যাসেজে তথ্য দেওয়া আছে, 1994 সালে। হোয়াই ডিড হি অ্যাচিভ দ্য প্রাইজ, তিনি কেন প্রাইজটাকে অর্জন করেছিলেন? তিনি তার বর্ণবৈষম্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য এই প্রাইজটি অর্জন করেছিলেন। মূলত শান্তিতে তিনি নোবেল প্রাইজটা পেয়েছিলেন। হি গট দ্য নোবেল পিস প্রাইজ ফর সেটিং পিচ, রিমুভিং দ্য অ্যাপারথাইড, বর্ণবৈষম্য দূর করে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য এই পুরস্কারটি পেয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্যাসেজটি বুঝতে পেরেছো। তোমরা এখনো যারা অনলাইন ব্যাচে ভর্তি হওনি, তোমরা মোটামুটি বলতে হয় যে তোমাদের যাদের এখনো পড়ালেখা শুরুই করনি বলতে গেলে, জাস্ট হাতে 45টি দিন সময় রেখে বা 50 দিন সময় রেখে আমি 45টি ক্লাসের মধ্যে তোমাদের কোর্সটি কমপ্লিট করে দেওয়ার জন্য অনলাইন ব্যাচ শুরু করেছি। তো তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের কাছে অনলাইন ব্যাচের তথ্য সম্পর্কে একটু জানিয়ে দিতে চাই। আমাদের অনলাইন ব্যাচের তথ্যগুলো একটু মনোযোগ সহকারে শোনো। দেখো, আমাদের অনলাইন ব্যাচে আমাদের জাস্ট মাত্র 45 দিন হাতে রেখে আমাদের কোর্সটাকে কমপ্লিট করছি। পরীক্ষার 45 দিন আগে জাস্ট তুমি যদি এই কোর্সের সাথে সম্পৃক্ত হও, আমি তোমাদেরকে এই কোর্সটি ফুল অ্যান্ড ফাইনাল ভাবে কমপ্লিট করে দিতে পারবো। তো কমপ্লিট করার জন্য তোমাকে আমি যদি আমার অনলাইন ব্যাচের জাস্ট ক্লাস প্ল্যানটা একটু জানাই। তুমি দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেক দিনে ক্লাস হয়, এবং এই ক্লাসটিতে ধরো প্রথম ক্লাসের বর্ণনায় যদি আমি তোমাদেরকে দেখাই যে আমাদের গ্রামার পার্ট, আমরা প্রথম ক্লাসে স্পেশাল ইউজ অফ ফ্রেজ এটা পড়াবো, এক ক্লাসে নিয়মগুলো শেষ করে দিব। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে নিজে বাসায় একটু পড়তে হবে, কারণ যেহেতু সময় অল্প। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সিনোনিম অ্যান্টোনিম এগুলো কিন্তু মুখস্থ বিষয়। তোমাকে এই মুখস্থ বিষয়গুলো নিজেদের পড়তে হবে। আর রাইটিং পার্ট থেকে আমি নিশ্চয়ই সাজেশনস দিয়েছি, শর্ট সাজেশনস। সেই শর্ট সাজেশনস থেকে তোমরা রাইটিং পার্টগুলো পড়বে। প্রতি ক্লাসে আমরা একটা একটা করে ধরো রাইটিং পার্ট, সেটা হতে পারে লেটার, সেটা হতে পারে প্যারাগ্রাফ, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, সেগুলো একটা একটা করে সাজেশনস থেকে আমি তোমাদেরকে পড়া দিয়ে দেব। তো প্রথম ক্লাসে দেখো তুমি এই এটুকু কমপ্লিট করতেই পারবে, যেহেতু পরীক্ষার একেবারে কাছাকাছি সময়ে তুমি একটু বেশি পড়াশোনা করবে। সো এটুকু কমপ্লিট করা অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ। দ্বিতীয় ক্লাসে আমরা স্পেশাল ইউজ অফ ফ্রেজের যে নিয়মটা আলোচনা করেছিলাম, সেই নিয়মের আমরা কি করব বলো, আমরা প্র্যাকটিস করব, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন বা একটু প্র্যাকটিস করে আমরা ওই আইটেমটাকে কমপ্লিট করে রাখবো। তারপর হচ্ছে নিজের পড়া, ওই তো আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সিনোনিম অ্যান্টোনিম যেটা পড়া দিলাম সেটা পড়বে, আর রাইটিং পার্ট প্রদত্ত শর্ট সাজেশনস থেকে। আমরা তৃতীয় ক্লাসটা করব কমপ্লিটিং সেন্টেন্সের উপর। 3টি ক্লাস করবো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপর, সূত্র একেবারে শর্ট টেকনিক নিয়মগুলো শিখিয়ে দেব, যেখান থেকে পরীক্ষায় তুমি অবশ্যই পারবে এবং কমন পাবে। তারপরে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম যেগুলো বোর্ড কোশ্চেন বা তোমাদেরকে আমি যে সহজভাবে তোমাদেরকে দিব, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো মুখস্থর বিষয়, তো এইগুলো পরীক্ষা যে কমন বাঁধে, একটা বোর্ড থেকে ধরো আমি তোমাদেরকে পড়াটা দিলাম, 10টা শব্দ আমি তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাজাই দিলাম, এগুলো অবশ্যই তোমরা পিডিএফ পাবে, মানে ক্লাসে ভর্তি হলে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো। আর যারা সাজেশনসটা কুরিয়ার করে নিতে চাও তারা কুরিয়ার করেও নিতে পারবে। এভাবে করে করে আমরা চতুর্থ ক্লাসে, পঞ্চম ক্লাসের মধ্যে আমাদেরকে স্পেশাল ইউজ এবং কমপ্লিটিং সেন্টেন্স শেষ হয়ে যাবে। ষষ্ঠ ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শুরু করব। তারপরে যখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সিনোনিম অ্যান্টোনিম শেষ হয়ে যাবে, আমরা কিন্তু তারপরে তোমার নিজের পড়া পার্ট থেকে উইথ গুলো উইদাউট গুলো পড়া দেওয়া শুরু করব। বা তো তখন আমাদের উইথ গুলো উইদাউট গুলো হয়ে যাবে, ওই পাশে গ্রামার, রাইট ফর্ম অফ ভার্বস থাকছে। তো এভাবে করে করে আমরা আমাদের দেখা যায় তোমাদের পুরো কোর্স প্ল্যানটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করব না, যেখানে সম্পূর্ণ গ্রামাটিক্যাল আইটেম টোটাল 200 মার্কসের যে সিলেবাস সেটা আমি তোমাদেরকে কমপ্লিট করে দিতে পারবো, এবং অত্যন্ত সুন্দর একটি ক্লাস প্ল্যানের মাধ্যমে আমি তোমাদেরকে কোর্সটাকে সাজিয়েছি। দেখতেই পাচ্ছ যে তোমার টোটাল হচ্ছে 45টি ক্লাসের মাধ্যমে আমাদের পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। 35 ক্লাসের মধ্যে আমাদের ফুল কোর্স কমপ্লিট। তারপরে বাকি যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে আমরা কি করবো, আমরা আমাদের পরীক্ষাগুলো মূলত নিতে থাকবো। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো দেখো, আমাদের এই ব্যাচে কোর্স ফি কত? আমাদের কোর্স ফি হচ্ছে 500 টাকা, যেখানে তোমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুটো পার্টের জন্যই পূর্ণাঙ্গ ক্লাস তুমি পাবে। এবং যারা একটু লেট করেছো, এই কোর্সটা মূলত তাদের জন্য যারা এতদিন পড়াশোনা ঠিকমতো করতে পারোনি, তোমরা শেষ মুহূর্তে দেখা যায় পড়তে বসেছো, তোমরা এখন বুঝে পারছো না যে কি করবে।
তো তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমাদের 45 দিন হাতে রেখে আমরা এই কোর্সটি চালু করছি। তো কোর্স ফি হচ্ছে 500 টাকা। তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে। সুপ্রিয় শিক্ষার্থীর আরেকটা কথা, তোমরা যারা আমার কাছ থেকে শর্ট সাজেশন সংগ্রহ করতে চাও, তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো পার্টের জন্যই আমি শর্ট সাজেশন সংগ্রহ করেছি। তোমরা টেস্ট পেপারস, এই মুহূর্তে তোমাদের দ্বারা টেস্ট পেপারস কি সব পড়া সম্ভব? নিশ্চয়ই নয়। তো টেস্ট পেপারস এবং বিগত বছরের প্রশ্ন সবগুলোকে একত্রিত করে আমি তোমাদের জন্য সাজেশনস তৈরি করেছি। তো এটা হচ্ছে ফার্স্ট পার্টের সাজেশনস। জাস্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো পার্টের জন্য আমাদের সাজেশনস রয়েছে। তোমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো পার্টের জন্য শর্ট সাজেশন সংগ্রহ করতে কিংবা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই যে স্ক্রিনে দেখানো নম্বর 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখেছো, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। সকলের কাছে অনুরোধ হচ্ছে তোমরা ক্লাসটিকে একটু কাইন্ডলি ছড়িয়ে দিও, অর্থাৎ একটু শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ তাআলা সকলকে অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।